বাড়িতে ফিরে তাসফিন সবার আগে চেক করেছে নিজের ফোন। আশানুরূপ কিছু না পেয়ে ফ্রেশ হয়ে এসে বসে নিজের ঘরের ঝুলন্ত ব্যালকনিতে। পুরো বাড়ির এই জায়গাটা তার সবচেয়ে প্রিয়। এই অংশটা নিজেই বানিয়েছে সে। অনেকটা অর্ধচন্দ্র শেপের এই ব্যালকনিতে সামনের দিকে রয়েছে হাঁটু সমান ডিজাইনার রেলিং, আর রেলিংয়ের গা ঘেঁষে বেশ নামিদামি বেশ কিছু ফুলের গাছ। এর মধ্যে অনেকগুলো তো এই দেশে পাওয়াও যায় না। বিদেশে বিভিন্ন কনসার্টে গিয়ে সেখানকার লোকাল মার্কেট থেকে কিনে এসেছে সে। মাথার ওপর খোলা ছাদ, শিরশিরে শীতল বাতাস আর শান্ত নিরিবিলি পরিবেশ অকল অবসাদ ভোলার জন্য যথার্থ। কিচেন থেকে এক কাপ কফি নিয়ে এসে ব্যালকনিতে পাতা আরামদায়ক বেঞ্চে বসল সে। অতঃপর কফিতে চুমুক দিতে দিতে ফিরে গেল অতীতে। দিনটা ছিল গরমে ঠাঠাঠাকে রোদের। মাথার উপর তেজস্বী সূর্যের উত্তাপে সবাই যখন অতিষ্ঠ, খবর আসে ইশতিয়াকের প্রমোশন হয়েছে। অফিসের ঠেলা টানতে টানতে এখন ম্যানেজারের পোস্টিংয়ের জন্য নিয়োজিত হয়েছেন। এমন এক খুশির খবরে পরিবার বলতে মারুফার বাপের বাড়ির লোকজন আর নুসায়েরের পরিবার। প্রেমের বিয়ে হওয়ায় অনেক বছর যাবৎ মারুফার বাপের বাড়ির সাথে যোগাযোগ ছিল না তেমন। এছাড়া এত শর্ট নোটিশে এত দূরের জার্নিতে কারোরই আসা সম্ভব না এখানে। অগত্যা এই খুশি ভাগ করে নিতে ডাক পড়ে নুসায়ের ও তার পরিবারের। অল্প বেতনের চাকরি নিয়ে যে মানুষটার হাত ধরে বাড়ি ছেড়েছিল সেই মানুষটার সাফল্য উল্লাসে ভাগ করে নেওয়ার মতোই। মারুফার হাতের রান্না মিস করা মানেই যেন কোটি টাকার জিনিস মিস করে ফেলা নুসায়েরের কাছে। তাই তো দুই ছেলে ও স্ত্রী নিয়ে সপরিবারে এসে হাজির। আরিশ তখন সবে মাত্র এইচএসসি শেষ করে অবসর সময় কাটাচ্ছিল, আর তাসফিনের সামনেই মাধ্যমিক, এসএসসি। বরাবরের মতোই শান্তশিষ্ট স্বভাবের আরিশ বাড়ির একপাশে গিয়ে চুপটি করে বসেছিল নিজের মতো, আর তাসফিন বিচ্ছিন্নভাবে এদিক সেদিক ঘুরঘুর করছিল। ঘুরতে ঘুরতেই আচমকা তার চোখ পড়ে জিনায়ার ঘরের দিকে। ছোটখাটো একটা মেয়ে বেবি পিঙ্ক রঙের ফোলা ফোলা ফ্রক পরে, তার সাথে আবার একটা নেটের সরু ওড়না নিয়ে গলায় দিচ্ছে। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে রেড কালারের একটা লিপস্টিক নিয়ে আলুথালুভাবে ঠোঁটে লাগাচ্ছে। ইনায়া তখন সবেমাত্র ক্লাস 5-এ উঠেছে। ছোট ছোট হাত, গোলগাল নরম শরীর। তাসফিনের কানো যেন পছন্দ হলো না এটুকু মেয়ের এভাবে লিপস্টিক দিয়ে সাজগোজ। ঘরের মধ্যে ঢুকে বড় বড় একটা ভাবসাব নিয়ে বেশ গভীর গলায় বলল, লিপস্টিক দিস না, বাজে লাগছে। ইনায়া ভ্রু কুচকে পিছু ফিরে তাকালো তাসফিনের দিকে। অতঃপর দাঁত বের করে নাকচ করা কণ্ঠে বলল, লিপস্টিক আমার অনেক ফেভারিট, এটা তো আমি দেবই। বয়সের কারণে কিনা জানে ইনায়ার অবাধ্যতা ঠিক সহ্য হলো না তার দিকে খানিকটা এগিয়ে আরও খানিকটা গম্ভীর স্বরে তাসফিন বলল, আমি বারণ করেছি তোকে একবার, দ্বিতীয়বার আর বারণ করব না। ইনায়া আমলে নিল না তার কথা, বরং ঠোঁট বাঁকিয়ে একটা ভেঙচি কেটে ওড়নাটা ভালো করে গলার দুই পাশে ফেলে আয়নার দিকে খানিকটা ঝুঁকে পড়ল। এরপর ঠোঁট দুটো চোখা করে হাতে ধরা লাল টকটকে রঙের লিপস্টিকটা আরামসে লাগাতে শুরু করল। উপরের ঠোঁটে লাগানো শেষ হতেই দুই ঠোঁট একসাথে ভালো করে দোলাই মলাই করে সেটাকে মেখে নিতে থাকলো দুই ঠোঁটে। পুরো সময়টা ইনায়ার দিকে একধানে তাকিয়ে রইল তাসফিন। আর ক্রমেই সে অনুভব করলো ওই ঠোঁট দুটো তার ভীষণ রকম ভালো লাগছে। শুধু যে ভালো লাগছে তা নয়, কেমন যেন আকর্ষণ কাজ করছে তার ওই ঠোঁটের ওপর। অথচ এটুকু একটা মেয়ের ঠোঁটের মাঝে এমন মধুর কিছু তো নেই যে জন্য এসব অনুভূতি কাজ করবে। নিজেকে অন্যমনস্ক করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল সে, কিন্তু কিছুতেই নিজেকে স্থির করতে পারল না। হরমোনের অস্বাভাবিক আন্দোলনের প্রভাবে অস্থিরতায় কিছুক্ষণ ঘরের বাইরে পায়চারা করতে করতে আচমকাই সে ঢুকে পড়ল ছোট ইনায়ার ঘরে। অতঃপর কোনো প্রকার ভূমিকা ছাড়াই তার দুই বাহু ধরে কাছে টেনে ঠোঁটে আলতো করে চুমু খেলল। পরপরই বেশ গাঢ়ভাবে ঠোঁটে আলিঙ্গন করে শেষ বেলায় ছোট করে কামড় বসিয়েছিল সেই মোলায়েম ঠোঁটে। সেদিন ইনায়া চিৎকার দিয়ে কাঁদেনি, ঠোঁট দুটো দুই হাতে চেতে ধরে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তাসফিনের দিকে। ছোট মস্তিষ্ক কি বুঝলো কে জানে। কান্না ভেজা গলায় বলে উঠেছিল, আমি হেট করি, সবসময় হেট করব তোমাকে, আর কখনো ভাইয়া বলে ডাকবো না, তুমি একটা রাক্ষস। দপ করে চোখ দুটো খুলে ফেলল। তাসফিন অতীতের পাতায় কি বড্ড ভুল করে ফেলেছে সে। সেই ভুলের আঁচড় যেন আজও মেয়েটার চোখে মুখে স্পষ্ট, অথচ আজও কোনোভাবেই এটাকে তার ভুল মনে হয় না। সেদিনও সে ছিল নির্লিপ্ত, আর আজও। পছন্দের জিনিসের অপ্রাপ্তি মানুষের মস্তিষ্কে দাগ কাটে। এই সূক্ষ্ম বেদনায় মন মস্তিষ্ক হয়ে পড়ে অসার। মাথার মধ্যে মৌমাছির মতো ভনভন করে ঘুরতে থাকে অযাচিত চিন্তাধারা। ফলস্বরূপ ওই এক পছন্দের জিনিসের অপ্রাপ্তি ব্যাঘাত ঘটায় মানুষের গোটা জীবনে। তাসফিন বরাবরই নিজেকে স্বচ্ছ রাখতে পছন্দ করে, আর নিজের কাছে সেই স্বচ্ছতা সবার আগে। পড়তে বসে তার সবচেয়ে প্রিয় গানের লিরিক্স অবধি মাথায় আসতে দিত না সে। যদি ভুলক্রমে এসেও যেত, বই বন্ধ করে আগে সেই লিরিক্স গেয়ে যেত অবিরত। যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসে তার বিরক্তি চলে আসে ততক্ষণ গাইত। এরপর শান্ত মস্তিষ্ক নিয়ে আবার পড়তে বসত। কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই ওই ছোট ইনায়া সেদিন সবাইকে বুঝিয়ে দিয়েছিল এই বিভৎস কাজটা তাসফিনের। আর এরপর থেকেই দুই পরিবারের মাঝে সূক্ষ্ম এক দূরত্ব বাসা বাঁধে, আর তাসফিনকে পাঠিয়ে দেওয়া হয় বোর্ডিং স্কুলে।
অতীতের ভাবনায় ছাই ঢেলে তাসফিন মেসেঞ্জারে ঢোকে। ইনায়াকে অনলাইনে দেখে শুরু হয় তাদের কথাবার্তা। ইনায়া একে একে শুনিয়ে গেল তাসফিনকে তার দুঃখের কথা, শুধু ছোটবেলায় ঘটনাটা আড়াল করল তার থেকে। সবটা শুনে তাসফিন লিখল, প্রতিটা ঘটনার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনার সাথে যখনই কিছু হবে বা কেউ কিছু বলবে, আপনি নিজেকে নিজে কিছু প্রশ্ন করবেন, কে, কেন, কিভাবে, কখন। যদি দেখেন প্রতিটা প্রশ্নের উত্তর আপনার জানা, তবে সেই ঘটনা স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার, সেটাকে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায়। কিন্তু আপনি যদি এসবের উত্তর না পান, তবে ভেবে নেবেন ঘটনাটা আমাদের সামনে যেমনভাবে দেখানো হচ্ছে হয়তো এমন না। এটা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে সময় নিন। কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনল, এরপর ভাবল ইনায়া। কিন্তু ছোট থেকে তার প্রতি করা দুর্ব্যবহারের কোনো কারণ বের করতে পারল না সে। অবশেষে ধরেই নিল লোকটা নিতান্তই একজন দুশ্চরিত্রা, শিশুদের প্রতিও যার উত্তেজনা সামাল দেওয়া দায়। কথাটা মনে মনে ভাবতেই গা গুলিয়ে উঠল তার। আরও ভয়ঙ্কর রকম অনুভূতি হলো যখন ভাবল এই বিয়েটা হলে একই ছাদের তলায় থাকতে হতো তাদের। যে মানুষটা ভরা বাড়িতে তার রুমে ঢুকে এমন অনৈতিক কাজকর্ম করে ফেলতে পারে, ফাঁকা বাড়িতে পূর্ণবয়স্ক নারীদেহের প্রতি তার লালসা আরও কতখানি। তার সেই আগ্রাসী রূপ কল্পনা করতেই শরীর হিম হয়ে এলো, অস্বস্তি হতে লাগলো তার। মনে মনে ঠিক করল, ওই লোকটো দূর, ওই বাড়ির কোনো মানুষের ছায়াও ডিমডাবে না সে আর। স্বামী সন্তান রেখে আপনি যে নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন, এজন্য কি শাস্তি প্রাপ্য নয় আপনার? মেসেজটা দেখে ঠোঁটে লাজুক হাসি ফুটে ওঠে ইনায়ার। সে দ্রুত রিপ্লাই করে, আগে আপনি নিজের শাস্তি নিয়ে ভাবুন ডাইপারওয়ালা। নিজের এত কুৎসিত একখানা নাম শুনে ভ্যাবাচ্যাক্কা খেয়ে যায় তাসফিন, ছোট করে একটা মাথা ঘোরার ইমোজি নাথায়। ইনায়া নিজেও হেসে ফেলে তাকে এই নামে ডেকে, তবে বেশ মজা পায় সে লোকটাকে এই নামে ডাকতে পেরে। আমার অপরাধটা কি যদি বলতেন? আমি ভেবে আমার বন্ধুর ফোনে যে মেসেজটা পাঠিয়েছেন সেটা ওর আম্মু দেখেছে, এরপর উড়াধুরা মার খেয়েছে ওর আম্মুর হাতে। তাসফিন শব্দ করে হাসতে থাকে ইনায়ার মেসেজ দেখে। এতটাই হাসি পায় তার যে মেসেজের বিপরীতে কিছু লিখতে ভুলে যায়। যখন খেয়াল হয় তখন সাথে সাথে সরি লিখে পাঠায়, কিন্তু মেসেজে সিন হলেও রিপ্লাই আর আসে না। কৌতূহলে আরও কয়েকটা মেসেজ পাঠায় সে। এভাবে একের পর এক মেসেজ সিন হচ্ছে, অথচ কোনো রিপ্লাই নেই। সকাল সকাল ইনায়াকে আগের মতো স্বাভাবিকভাবে সব কাজ করতে দেখে খানিকটা স্বস্তি পান মারুফা, তবু অপরাধবোধটা পুরোপুরি মিলিয়ে যায় না তার মন থেকে। সোফায় বসে স্কুলের সাদা শু পড়ছিল ইনায়া। ইশতিয়াক তার পাশে বসতে বসতে বলেন, বুড়ো হয়ে গেলে মানুষের কদর এভাবেই কমে যায় বুঝলে। এই বাড়িতে কেউ আমার পছন্দের খাবার রান্না করে না আর। গত সপ্তাহেই না ভুনা খিচুড়ি রান্না করলে। মারুফাকে সাক্ষী রেখে ইনায়ার বলা কথাটা শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন মারুফা। হাতে তার এখনও পরোটা ভাজতে থাকা গরম খুন্তিটা। আলু পরোটা ইনায়ার বেশ পছন্দের, তাই সকাল সকাল সেটাই বানানোর কাজে লেগে পড়েছিলেন তিনি। ইশতিয়াকের কথার প্রতিবাদ করতে গ্যাস নিভিয়ে বসার ঘরে এসে তার সামনে দাঁড়িয়ে বলেন, রবিবার কি রান্না করেছিলাম? ভুনা খিচুড়ি আর ঝালঝাল মাংস কষা। সোমবার চিকেন রেজালা। মঙ্গলবার চিংড়ি ভর্তা। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি ডিমের ভর্তা, ছোট মাছের ঝাল, চিকেন ভর্তা, পটল দোরমা। এগুলো সব কার পছন্দের ছিল? ইশতিয়াক আমতা আমতা করে বলেন, সে না হয় একটু রান্না করে খাওয়াও আমাকে, তাই বলে এভাবে খোটা দেবে আমাকে? এভাবে গরম খুন্তি নিয়ে ছুটে আসবে আমাকে মারতে? নেহাত পুরুষ নির্যাতনের কোনো আইন নেই দেশে, না হয় আমিও থানা পুলিশ করতাম আমি, কিন্তু তাও করতাম না আমি। সেই তো তোমার মামলার খরচও আমাকেই দিতে হতো। মারুফা চোখ ছোট ছোট করে বলে, আমাকে টাকার খোটা দিচ্ছ তুমি? আমি রোজগার করি না বলে এভাবে বলতে পারলে তুমি? এই সংসারে জনমজুরের মতো খাটি আমি। কার কোনটা পছন্দ, কে কোনটা ভালোবাসে, কার কখন কোনটা লাগবে, সব কিছু একা হাতে সামলাই। ঘরের দিকে নজর দিতে হয়েছে কখনো তোমাকে? এসবের পরও আমাকে টাকা নিয়ে খোটা দাও তুমি? করব না আমি তোমার সংসার, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি গেলাম আমার বাপের বাড়ি। মারুফাকে দারুণভাবে চেতে যেতে দেখে বেকায়দায় পড়ে গেলেন ইশতিয়াক। শুকনো ঢোক গিলে একবার গলা ভেজান তো একবার জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেন। তার এমন অবস্থা দেখে টিফিনটা ব্যাগে ঢুকিয়ে নেয় ইনায়া। এরপর ব্যাগটা কাঁধে নিতে নিতে ইশতিয়াকের কানের কাছে ফিসফিস করে বলে, আমি এলাম, তুমি এদিকটা সামলাও। মেয়ের দাঁত বের করা হাসি দেখে ইশতিয়াক বেশ বুঝলেন আজ তার কপালে শুধু দুঃখ নয়, দুঃখের ঝাড় আছে। ফোনটা উঠিয়ে তাই কাকে যেন কল দিলেন। দরজা থেকে বেরোতে বেরোতে ইনায়া শুনতে পেল ইশতিয়াকের কথা, আমার কিডনিতে বুকে প্রচুর ব্যথা। স্যার, অফিসে যেতে যেতে রাস্তায় হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা ঢের। আজ তাহলে ছুটি নিই?